নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও সশরীরে হাজির হয়েছি, তার মানে বুঝতেই পারছেন আবার ওয়েট লস নিয়ে জ্ঞান দেবো আপনাদেরকে। ওজন কমানো এই কথাটা কিন্তু অনেকখানি মনের সঙ্গে কানেক্টেড। আপনাকে সবার আগে মেন্টাল স্ট্রেংথটা বাড়াতে হবে, মানে মানসিক একটা জোর আনতে হবে যে আমি ওজন কমাবো, তবেই কিন্তু আপনি ওজন কমাতে পারবেন। আদারওয়াইজ ওজন কমানো কিন্তু অতটাও সহজ না, মানে অতটা কঠিনও নয় কিন্তু অতটা সহজও নয়। যদি আপনার মনে হয় এই জিনিসটা যখন আপনি মাথায় গেঁথে নেবেন যে আমাকে ওজন কমাতে হবে, হেলদি থাকতে হবে, তখন দেখবেন আপনার মন ওই চুটুর পুটুর খাওয়ার জন্য, এই সন্ধ্যেবেলা হলেই এগ রোল ফুচকা এসব খাওয়ার জন্য যাবে না, আর আপনি হেলদি থাকতে পারবেন তাতে। তো এই জিনিসটা হচ্ছে সবার আগে মানসিক জোরটা আনতে হবে। মনের জোরটা আনলে তারপরেই কিন্তু আপনি বাকি প্রসেসটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবেন। গত পর্বে মানে এর আগের সপ্তাহে স্যাটারডেতে সম্ভবত আমি একটা ওয়েট লস ডায়েট প্ল্যান, মানে ফুল ডে ডায়েট প্ল্যান শেয়ার করেছিলাম, যেটা নিরামিষ খাবারের উপরেই ছিল। তো অনেকে সেখানে একটু কনফিউশন হয়েছে, কি ওয়েট লস করতে গেলে কি সব নিরামিষ খাবার খেতে হবে, আমিষ খাবার খাবো না? একদমই না, বরং আমিষ খাবার বেশি বেশি খাবেন, কারণ প্রোটিনটা দরকার। তো প্রোটিনটা ভীষণ ইম্পর্টেন্ট সারাদিনের এই ডায়েট প্ল্যানের মধ্যে। আর পুজো এসে গেছে, মানে আগের সপ্তাহে বলেছিলাম 78 দিন, তাহলে এখন বোধহয় 70-71 এরকম দিন বাকি। যে কারণে আমি ডিসাইড করেছিলাম যে পুজোর আগে সপ্তাহে অন্তত একটা বা দুটো করে এরকম ফুল ডে ওয়েট লস ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যাতে সেগুলো ফলো করে অন্তত পক্ষে পুজোর আগে, মানে এই 70-72 দিনের মধ্যে অন্তত পক্ষে 8 থেকে 10 কেজি ওজন কমাতে পারেন। না, আমি একদমই বলবো না যে এক সপ্তাহে আপনার 10 কেজি ওজন কমে যাবে, একদম বাজে কথা। আর যদি কমেও সেটা কিন্তু একেবারেই আপনাকে হেলদি রাখবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন। সুতরাং ওই দিকে যাবেন না। তারপর হয়তো বুঝতে পারবেন না, যে মনে হবে আনন্দে আছি, আমি প্রচুর ওয়েট লস করে ফেলেছি, কিন্তু সেটা কিন্তু একদমই উচিত নয়। সপ্তাহে অন্তত 1 থেকে 1.5 কেজি ওজন কমানো এটা ঠিক আছে, এর বেশি নয়। তো সেই কারণেই আমি বললাম 70 থেকে 72 দিনে 8 থেকে 10 কেজি ওজন কমতে পারে, এবং 8 থেকে 10 কেজি ওজন কমা মানে অন্তত পক্ষে আপনি 3 থেকে 4 ইঞ্চ মতো লুজ করবেন। তো সেটা কম কি, তাই না? ভালো খান, সুস্থ থাকুন, এবং তার সঙ্গে ওয়েট লসটাও চলতে থাকুক। ওভারওয়েট হয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয়, কারণ ওভারওয়েট হলে পরেই সেখান থেকে, ওই ওবেসিটি থেকেই কিন্তু অনেক রোগের সূত্র ওখান থেকেই শুরু হয়। তো সেটা তো উদ্দেশ্য নয়। আস্তে আস্তে আমরা এখন মানে একটু ম্যাচুরিটির দিকে যাচ্ছি, মানে বয়সটা বাড়ছে, মোটা কথা হচ্ছে এই বয়সটা বাড়ছে, সুতরাং একটু নিজেদের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। যখন বয়সটা কম থাকে তখন আমাদের মেটাবলিজম রেট অনেকটা হাই থাকে, সুতরাং আমরা অনেক কিছু ভুলভাল খেয়েও ঠিকঠাক থাকতে পারি, মানে হজম করে ফেলতে পারি এবং সেটা দিয়ে ঠিকঠাক থাকতে পারি। কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়ে তখন আমাদের মেটাবলিজম অনেকটাই স্লো হয়ে যায়, সেই কারণে নিজেদের প্রতি একটু খেয়াল রাখাটা দরকার। এই কারণেই আমার মেন উদ্দেশ্য হচ্ছে জীবনে সুস্থ থাকা, এবং সঙ্গে যদি নিজেকে একটু ওজন কমিয়ে দেখতে ভালো লাগে তাহলে ক্ষতি কি, তাই না? অলরেডি অনেকেই বলেছেন যে আমি ডায়েট প্ল্যানগুলো শেয়ার করেছি সেগুলো ফলো করছেন। আমি তো বহুদিন আগে থেকেই শেয়ার করছি, মানে আগের বছর যখন আমার ওয়েট লস জার্নি শুরু হয়েছিল আমি তখন থেকেই শেয়ার করছি এগুলো টুকটাক করে। তো অনেকেই বলেছেন চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো ফ্যান্সি জিনিসপত্র নেই, মানে বাইরে থেকে কিছু কিনে এনে আপনাকে এই খেতে হবে ওই খেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেকদিন বাড়িতে যা রান্না হচ্ছে শুধু খেয়াল রাখতে হবে যাতে একটু কম তেলে রান্নাটা হয়। মানে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন, আমি যেরকম চেষ্টা করি একটু কম তেলে রান্নাবান্না করার। তো একটু কম তেলে রান্নাবান্না করতে হবে, আর তার সাথে প্রথম 2 মাসের জন্য পারলে তেল এবং মিষ্টি এই দুটো জিনিস একটু স্টপ করে দিন, তাহলে দেখবেন হুড়মুড়িয়ে ওজন অনেকখানি কমে যাবে, আপনাকে অত বেশি এফোর্ট দিতে হবে না। মানে যতটা কষ্ট করতে হয় জেনারেলি সমস্ত কিছু খেয়ে দিয়ে এই তেল মিষ্টি এগুলো খাওয়া না ছেড়ে যতটা কষ্ট করতে হয় তেল মিষ্টি খাওয়া ছেড়ে দিলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে ব্যাপারটা, মানে খুব ইজিলি কিন্তু ওজনটা কমে যাবে। 2 মাসের জন্য একটু ছেড়ে দিন না, তারপর অল্প অল্প করে খাবেন। আমি কিন্তু এখন সমস্ত কিছুই খাই, তবে অবশ্যই পোর্শন কন্ট্রোল করে। আর আরেকটা জিনিস, বেড়ে যাওয়া ওজন যাতে না, বেড়ে যাওয়া ওজন না, ভুলভাল বলছি, কমে যাওয়া ওজন যাতে আবার না বেড়ে যায়, মানে আবার সেই আগের মতন না হয়ে যান, সেটার জন্য একটা ওয়েইং স্কেল, মানে যেটা হচ্ছে ওজন মাপার যে যন্ত্রগুলো, এখন তো চোখের সামনে রাখবেন, প্রত্যেক দিন ওজন চেক করবেন। সবাই বলে প্রত্যেক দিন ওজন চেক করা একবারেই উচিত না, কিন্তু আমি বলবো, মানে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, প্রত্যেক দিন ওজন চেক করবেন, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে কোন খাবারটা খেলে আপনার ওজন বেড়ে যাচ্ছে, কোন খাবারটা খেলে ওজন কমে যাচ্ছে। তো সেই বুঝে আপনি নিজের খাওয়াটাকে কন্ট্রোল করতে পারবেন। আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাটা আপনাদেরকে বললাম। তো একটা ওই ওজন মাপার যন্ত্র
হাতের সামনে রেখে দেবেন। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আগে ওজনটা মাপবেন, তারপরে কি করবেন, তারপরে খাবেন 2 গ্লাস জল। চেষ্টা করবেন যদি না পারেন অন্তত 1 গ্লাস তো খাবেনই। গরম জল খেতে পারেন, মানে হালকা গরম জল খেতে পারেন। গরম জল যদি না খেতে পারেন তাহলে রুম টেম্পারেচারে রাখা জল খান, কিন্তু অবশ্যই ব্রাশ করার আগে জল খাবেন। যারা থাইরয়েডের ওষুধ খান তারা থাইরয়েডের ওষুধটাও খেতে পারেন। তারপর 1 ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে পারেন। তো সকালবেলা ওই জলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জলের মধ্যে একটু মধু, লেবু এগুলো দিয়ে খেতে পারেন। এখন মধুতেও চিনি থাকে, সুতরাং মধুটা চাইলে স্কিপও করতে পারেন। তো শুধুমাত্র লেবুর রস দিয়ে একটু জল খেতে পারেন, অথবা শুধু জলই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে লেবুর রস যে খেতেই হবে দিনে সকালবেলার শুরুতে যদি লেবুর রস খান, মানে টক জাতীয় খাবার দাবার খেলে অনেকেরই অ্যাসিডিটি হওয়ার সমস্যা থাকে, তো সেই কারণে যদি ওটা স্কিপ করতে হয় স্কিপ করতে পারেন। সারাদিনে অন্যান্য যে কোনো সময় হালকা গরম জলে একটু লেবুর রস মিশিয়ে খেয়ে নেবেন, তাতেও কিন্তু একই কাজ হবে। তো এই হলো 2টো রুল বললাম, ওয়েইং স্কেল বললাম আর খালি পেটে জল খাওয়া বললাম। আগে ওজনটা মেপে নেবেন, তারপর জল খাবেন, তারপর ব্রাশ ট্রাশ করে 1 ঘন্টা পরে আপনার ব্রেকফাস্ট করার, যেটা ব্রেকফাস্ট অবশ্যই করবেন। সবাই বলেন ব্রেকফাস্ট একটু হেভি করতে হয়, কিন্তু পার্সোনালি আমার মনে হয় আমি ব্রেকফাস্ট হেভি করলে আর কাজ করতে পারি না, আমার প্রচণ্ড হেভি ফিল হয়, মানে খুব বেশি খেয়ে ফেললে। তো আমি খুব বেশি খেতে পারি না অন্যান্য দিনে, মানে নিরামিষ দিন ছাড়া বাকি 5 দিন যে সপ্তাহে থাকে আমি চেষ্টা করি 2টো করে ডিম সিদ্ধ খাওয়ার আর 1টা করে কলা। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এর থেকে বেশি খেলে আমি, মানে আমার মনে হয় আমি এত পর্যন্ত হয়ে রয়েছে, আমি আর কাজ করতে পারি না। তবে আপনাদের যদি সেটুকুতে পেট না ভরে মনে হয় আরেকটু হেভি হওয়াটা উচিত, তাহলে 1 গ্লাস ছাতুর শরবত খেতে পারেন বা ওটসের স্মুদি খেতে পারেন এর সাথে, যদি আপনাদের মানে আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট। তো এই তো গেল ব্রেকফাস্টটা। আর আমি সারাদিনে একটাই হেভি মিল নিই, সেটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চে ভাত খাই, তরকারি খাই, যত রকম যা কিছু রান্না হয় সবই অল্প অল্প করে খাই, আর সবটাই বাড়ির খাবার। মানে বাড়ির আর 5 জন যা যা খায়, 5 জন নেই আমার বাড়িতে, 3 জন মেম্বার, তো বাকিরা যা খায় আমিও কিন্তু একই খাবার খাই, মানে আলাদা করে নিজের জন্য কিছু বানিয়ে নিই না। ওটাই যা রান্না করি সবার জন্য ওই টেস্টি খাবার, শুধু একটু কম তেলে রান্নাটা করার চেষ্টা করি আর সেটাই খাই, আর ভাতের পোর্শনটা একটু কম থাকে। এই হলো ব্যাপার। আর ডিনারে ভাত রুটি এগুলো একেবারেই নয়। চিকেন খান, সয়াবিন খান, পনির খান, এই ধরনের খাবারগুলো খেয়ে পেট ভরান, স্যালাড খান পেট ভরে, এগুলো তো কোনো অসুবিধা নেই। আর ডিনারের টাইমটা রাখবেন সন্ধ্যেবেলা 7:30 থেকে 8টার মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 8টার পরে আর খাবেন না, কারণ আমরা জেনারেলি 10:30 11টার মধ্যে ঘুমাতে যাই। আর যখন থেকে আপনি ঘুমাতে যাবেন তার অন্তত পক্ষে 3 ঘন্টা আগে ডিনারটা কমপ্লিট করতে হবে। তো 8টার পরে ডিনার একদমই না, 8টার মধ্যে ডিনার কমপ্লিট করার চেষ্টা করবেন। তারপরে যদি ঘুমাতে যাওয়ার আগে মনে হয় যে আমার একটু খিদে পাচ্ছে, তাহলে 1 গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু মানে হেভি খাবার আর কিছু খাবেন না। চেষ্টা করবেন এগুলো ফলো করতে, তাহলেই দেখবেন আশা করছি আপনাদের ওজন পুজোর আগে অন্তত 8 থেকে 10 কেজি তো কমবেই কমবে। তো আজকেও নিয়ে এসেছি কিছু ননভেজ একটা ডায়েট প্ল্যান শেয়ার করব। বোনাস হচ্ছে আজকে 2টো লাঞ্চ থালি শেয়ার করছি, যেগুলো আমার 2 দিনের লাঞ্চ থালি আর কি, রেকর্ড করেই রেখেছিলাম, তো ভাবলাম শেয়ার করে দিই। তো একটা ব্রেকফাস্ট থাকছে, 2টো লাঞ্চ থালি থাকছে, আর একটা ডিনারের প্রিপারেশন থাকছে, যেটা আমি উইথ রেসিপি শেয়ার করেছি। তাহলে সেগুলো দেখে নিন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সকালে উঠে খালি পেটে 2 গ্লাস জল খাওয়ার পর অ্যাজ ইউজুয়াল দিনের ফার্স্ট মিল ব্রেকফাস্টের পালা। অনেকেই বলেন যে ব্রেকফাস্ট রাজার মতো করা উচিত, মানে ব্রেকফাস্ট সবসময় একটু হেভি করা উচিত। তবে আমি খুব বেশি হেভি খাবার দাবার ব্রেকফাস্টে খেতে পারি না, কারণ তারপরে আমি তাহলে কাজ করতে পারবো না আর কোনো। তাই আমার প্রত্যেক দিনের প্রায় একই রকম ব্রেকফাস্ট বলা চলে, সেটা হলো 2টো ডিম সেদ্ধ আর সাথে একটা কলা। আপনারা যদি এটাকে আরেকটু হেভি করতে চান তাহলে এর সাথে 1 গ্লাস ছাতুর শরবত খেতে পারেন, তাহলেই এটা একটু হেভি হয়ে যাবে ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি সময়টাতে, মানে যেটাকে আমরা মিড স্ন্যাক্স টাইম বলে থাকি, তো সেই টাইমটাতে চেষ্টা করবেন যে কোনো একটা সিজনাল ফল খেতে। আনারস, তরমুজ, পাকা পেঁপে, পেয়ারা, আপেল, যে কোনো কিছু খেতে পারেন। আচ্ছা, এরপর চলে আসি লাঞ্চের মেনুতে। লাঞ্চে ভাতের পরিমাণটা কিন্তু একদমই কম রাখতে হবে। ভাতের পরিমাণটা কম রেখে ডাল, সবজি, স্যালাড এগুলো খেয়ে পেটটা ভরানোর চেষ্টা করবেন। প্রত্যেক দিন বাড়িতে যা রান্না হচ্ছে সেই সব খাবারই খান, তবে চেষ্টা করবেন রান্নাটা যাতে একটু কম তেলে করা হয় সেটা খেয়াল রাখার। আমি যে লাঞ্চ থালিটা শেয়ার করছি সেখানে ভাতের সাথে ছিল উচ্ছে আলু সেদ্ধ, একটা বেগুনের চোখা যেটা আমি রুটির জন্য বানিয়েছিলাম, তো আমিও একটু নিয়ে নিয়েছি, আর চিংড়ির গন্ধরাজ ভাপে করেছিলাম, যেটা গতকালকে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি রেসিপি। তার সঙ্গে 1 বাটি ডাল ছিল, স্যালাড ছিল, আর টক দই অবশ্যই ছিল।
চিংড়ির গ্রেভিটা বাদ দিয়ে শুধু চিংড়িগুলো খেতে হবে। গ্রেভিটা আমি জাস্ট ওই থালিতে সাজানোর জন্য নিয়েছি যেহেতু, সেই জন্য রেখেছি। আজকে দুটো লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আমার পরের লাঞ্চ থালিতে রয়েছে অল্প ভাত, তার সঙ্গে প্রত্যেক দিনের মতো উচ্ছে আলু সেদ্ধ রয়েছে। আলুর পরিমাণ কিন্তু এখানে একেবারেই কম, মানে উচ্ছে আলুর মধ্যে 6টা উচ্ছে হলে অর্ধেকটা আলু দিই আমি। এর সঙ্গে ছিল মোচার ঘন্ট, তার সাথে মাছের ঝাল ছিল, যেখান থেকে আমি জাস্ট মাছের পিসটা তুলে নিয়েছি, গ্রেভি কিন্তু রাখিনি। নিয়েছি একটু ঘন ডাল 1 বাটি মতো, তার সাথে প্রত্যেক দিনের মতো স্যালাড তো থাকেই। স্যালাড খেয়ে পেটটা ভরানোর চেষ্টা করবেন, আমি বারবার বলছি, এতে কিন্তু অনেকটা ফিলিং লাগে, মানে পেটটা অনেকটা ভর্তি হয়ে গেছে এরকম মনে হয়। তো এর সাথে এই থালিতে আমি ছাঁচ রেখেছিলাম টক দইয়ের পরিবর্তে। টক দইটা অল্প একটু জল এবং একটু বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাহলেই এটা ছাঁচ তৈরি হয়ে গেছে। তো এরকম ধরনের একটা লাঞ্চ থালিও আপনারা রাখতে পারেন। তবে আবারও বলি, ভাতের পরিমাণ কম এবং রান্নায় তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। ব্রেকফাস্ট লাঞ্চের পর এবার চলে যাচ্ছি ডিনারের প্রিপারেশনে। একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়েছি অল্প একটু নুন, 1/2 টিস্পুন মতো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো এবং একটু তন্দুরি মশলা নিয়েছি। আর তার সাথে 1/2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বেসন, 1 চামচের একটু কমই বলা চলে, আর দিয়ে দেব 2 চা চামচ মতো জল ঝরানো টক দই। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এটা কিন্তু দুজনের জন্য বানাচ্ছি, সেই জন্য 200 গ্রাম পনির নিয়েছি, একজনের জন্য 100 গ্রাম পনির যথেষ্ট। চারিদিক থেকে পনিরের মধ্যে এরকম একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মশলাপাতি সব পনিরের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। চাইলে আপনারা পনিরটাকে মাঝামাঝি এরকম পাতলা পাতলা দুটো পিসে কেটেও নিতে পারেন। আজকে আমি ডিনারে রাখছি পনির টিক্কা। তবে আপনারা যদি পনির খেতে পছন্দ না করেন, তাহলে এই সেম রেসিপি সয়াবিন অথবা চিকেন দিয়েও ট্রাই করতে পারেন। ডিনারটা আমি চেষ্টা করি সবসময় একটু হালকা ফুলকা রাখার, আর সেখানে কিন্তু ভাত রুটি এগুলো থাকে না। তবে তার জন্য যে না খেয়ে থাকতে হবে সেরকম কিন্তু একদমই না। এই 100 গ্রাম পনির আর বেশ খানিকটা স্যালাড খেলেই কিন্তু পেট একেবারে ফুল হয়ে যাবে। তো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলার মধ্যে পনিরের পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পনিরটাকে ফ্রিজে রেখে দেবো অন্তত আধ ঘন্টা মতো। তারপর একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে এই পনিরটাকে চারিদিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি একটাই পনিরের টিক্কা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা পিঠ 1.5 থেকে 2 মিনিট করে ভাজলেই কিন্তু পনিরটা চারিদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি উল্টে দিলাম। এইভাবে চারিদিকটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এই পনির টিক্কাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে পনিরের পিসগুলো ছোট ছোট করে নিতে পারেন, তবে আমি এরকম বড় পিস দিয়েই এটা করছি। দেখুন চারিদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পনিরটাকে আমি চারিদিক থেকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই বলাটা ভুল, বলা চলে সেঁকে নিয়েছি, কারণ তেল তো এখানে নামমাত্রই রয়েছে। তো এর সাথে আমি একটা স্যালাড সার্ভ করি। যে স্যালাডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোলা সেদ্ধ, কাঁচা ছোলা ভিজিয়ে তারপর এটাকে প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো মতো রোস্টেড চিনেবাদাম। চিনেবাদামগুলোকে আমি 1 মিনিটের জন্য মাইক্রো করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। চিনেবাদাম পছন্দ না হলে এটা স্কিপও করতে পারেন। তো এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু সবজি। এখানে নিয়েছি আমি গ্রেট করা গাজর, গ্রেট করা বিট, এর সাথে বেশ খানিকটা শসা কুচি এবং অল্প করে টমেটো কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করছি। এরপরে এই সমস্ত উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি স্যালাডটা এক্ষুনি সার্ভ করব না, সেই কারণে আমি এখানে নুন আর লেবুর রসটা অ্যাড করলাম না। আপনারা যখন খাওয়ার সময় হবে সেই সময় এটা অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য এখন এটা রেডি করে রাখছি, সার্ভ করব এটা ডিনারের টাইমেই। নুন লেবুর রসের সাথে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করব। আর আমার কাছে কিছুটা গ্রিন মুগ বা গোটা মুগের স্প্রাউট ছিল, সেখান থেকেও 1 মুঠো মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এটা আরও বেশি হেলদি হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পেরেছি এর মধ্যে আপনাদের আর কি মেশাতে হবে। একটু লেবুর রস, একটু বিট নুন আর তার সাথে একটু পেঁয়াজ কুচি। দুর্দান্ত টেস্টি হয় এই স্যালাডটা খেতে। যারা খান তারা তো জানেনই, আর যারা কখনো খাননি তারা অবশ্যই এটা এইভাবে বানিয়ে দেখবেন। স্যালাডটা আমি যে পরিমাণে বানিয়েছি সেটা দুজনের জন্য কিন্তু যথেষ্ট। তো অর্ধেকটা আমি এখানে সার্ভ করে দিচ্ছি এই প্লেটের মধ্যেই। তো এটা কিন্তু আরামসে একটা পেট ভর্তি করা, মানে একদম ফুলফিলিং ডিনার হবে। এই 100 গ্রাম পনির আর 1 বাটি স্যালাড খেলে আমার মনে হয় না ভাত বা রুটি খাওয়ার জন্য আর পেটে জায়গা বাঁচবে।
যাই হোক, তাহলে আর ভাত রুটির দরকারও হবে না। আর ডিনারটা কিন্তু চেষ্টা করবেন সন্ধেবেলা 7:30 থেকে 8টার মধ্যে কমপ্লিট করার, যদি আপনি 11টার মধ্যে ঘুমাতে যান। তো মানে যখন ঘুমোতে যাবেন তার 3 ঘন্টা আগে কিন্তু ডিনার কমপ্লিট হয়ে যাওয়া চাই। তো দেখে নিলেন একটা গোটা দিনের ফুল ডে ডায়েট প্ল্যান। শুধু সন্ধেবেলা স্ন্যাক্স টাইমটা বোধহয় বাদ চলে গেছে। বিকালবেলা 4:30-5টা নাগাদ চাইলে আপনারা ফল খেতে পারেন একটা, অথবা অল্প একটু মুড়ি খেতে পারেন, অল্প করে অল্প মুড়ি খেতে পারেন, অথবা চিনে বাদাম খেতে পারেন, একটু ওই রোস্টেড যে ছোলাগুলো হয় রোস্টেড ছোলা খেতে পারেন, রোস্টেড মাখানা খেতে পারেন। আমি ওই স্ন্যাক্স টাইমটাতে কিছু খাই না, মানে এই বিকালের টাইমটাতে আমার কিছু প্রয়োজন হয় না। আমি লাঞ্চ করার পরে একদম সিধে ডিনার করি, অথবা সন্ধ্যেবেলা যদি একটু কফি খাওয়ার হয় একটু কফি খাই, ব্যাস ওইটুকুই। তো ওই টাইমটাতে আপনারা ওই মাখানা বা কাবলি চানা মানে যেগুলো রোস্টেড হয় সেগুলো আপনারা খেতে পারেন। তাহলে আজকের এই ফুল ডে ডায়েট প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। হেল্পফুল মনে হলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা স্পেশাল অনুরোধ আপনাদেরকে, আমার চ্যানেলটা যেহেতু একটু রিচ ডাউন ফেস করছে, তো চেষ্টা করবেন যারা আমার সমস্ত রেসিপিগুলো ভালোবাসেন, ভালো লাগে যাদের, তারা আমাকে যারা ভালোবাসেন তারাও চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করে দেওয়ার, তাহলে পরে রিচটা আর একটু বাড়বে আর কি। আর একটু লাইক কমেন্ট করারও চেষ্টা করবেন, তাতেও হয়তো এই রিচ ডাউন থেকে আমি তাড়াতাড়ি বেরোতে পারবো। কারণ আমি তো চেষ্টা করছি, প্রত্যেকদিন ভিডিও দিয়েই যাচ্ছি, তো তার সঙ্গে আপনাদের সহযোগিতাও একান্তই কাম্য। প্রচণ্ড গাড়ির আওয়াজ, একটু ইগনোর করবেন প্লিজ। তো আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, ডায়েট প্ল্যানটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন, যাতে আমি এরকম ভালো ভালো রেসিপিস, নিত্য নতুন রেসিপিস আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।